খুন কেন করতে গেলে? ডিভোর্স দিতে পারতে, তোমার ছেলেকে নিয়ে আলাদা কোথাও থাকতে পারতে। নিধির কথাগুলো শুনে ঋতুর মাঝে কোনো উদ্বেগ দেখা গেল না। কোলে থাকা ওর ছেলে ক্ষুধায় কাচ্ছে, ছেলেটাকে থামানোর চেষ্টা করছে ঋতু। এখানে খাবারের ব্যবস্থা করা সম্ভব না, তবে অবুঝ ছেলেটা সেসব বুঝছে না, সেজন্য কেঁদেই যাচ্ছে। ঋতু থেকে কোনো উত্তর না পেয়ে নিধি এবারে ওর কাজ জাঁকিয়ে বলল, কিছু জিজ্ঞেস করলাম তো আমি। তোমার ছেলে কি হবে এখন সেটা ভেবেছ? ঋতু এবারে তাকালো নিধির দিকে, অভিব্যক্তি তার বেশ স্বাভাবিক, তবে কণ্ঠ একটু গম্ভীর শোনালো। আমার ছেলে ভবিষ্যতের কথা ভেবে ওকে খুন করেছি, এখনো ছোট। দুদিন পর যখন বড় হবে ধীরে ধীরে ওর বাপের ছোঁয়া লাগতো। ও তো দেখতো নিজের চোখে ওর বাপ কি করে বেড়াচ্ছে। দুদিন পরে ও সেই একই পথে হাঁটতো, সেজন্য ওর বাপকে মেরে দিয়েছি। এটা কোনো সমাধান হলো? তুমি দূরে চলে যেতে পারতে। পারতাম না, বাপের বাড়িতে তুলতো না। মা বাবা আগে হুমকি দিয়ে রেখেছিল যে সংসার ছেড়ে বেরোলে ওরা কখনো আমায় নিজেদের ঘরে তুলবে না। ছেলেকে নিয়ে কোথায় যেতাম? আমার ঘরে এক সাবিত, আর এই সমাজে আরো হাজারটা সাবিত রয়েছে। বাস্তু দিত আমায়। নিধি অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল এবার। গহন তো সেই যে আসার পর চুপচাপ বসেছে না বসেছে, একটা শব্দ বেরোনে ওর মুখ দিয়ে। কি করবে কিছু বুঝতে পারছে না। সালমা বেগম গেছেন ওনার বোনের বাড়ি, দুই মেয়ে ওনার সঙ্গে গেছে। এখন উনি এই খবরটা জানেনই না। সাবিত ওনার ভীষণ আদরের। এই খবরটা উনি জানলে যে কেমন আচরণ করবে, ওনাকে যে কি করে সামলাবে, সে ব্যাপারে গহনের কিচ্ছু জানা নেই। এদিকে ঋতুকে গালাগালি করতে পারছে না, সে স্বভাবই নেই গহনের। এতগুলো বছর যাবৎ কোনো পরিস্থিতির মাঝে ঋতু সংসার করেছে সেসব তো জানে, কিন্তু তাই বলে খুন করাটা সমাধান না। কিন্তু ঋতুর যা মানসিক অবস্থা বর্তমানে, তাতে ওকে এসব বোঝানো মুশকিল। নিধির কথা বলার সুযোগ পেল না ঋতুর সাথে। একজন লেডি কনস্টেবল এলো ঋতুকে নিয়ে যাওয়ার জন্য। নিধি জানে না কেন ওর ভীষণ কান্না পাচ্ছে। অবশ্যই সাবিত মরার সুখে না, কষ্ট লাগছে ঋতু আর ওর বাচ্চাটাকে দেখে। ঋতু ভীষণই নরম স্বভাবের, সহজ সরল বলা যায়, একটু বোকাও। ভীষণ ধৈর্য ছিল সাবিত আর সংসারের ব্যাপারে। নিধি শুধু এটা ভেবেই অবাক হচ্ছে যে এই কয়দিনে সাবিত না জানে আরো কত অন্যায় করেছে, যার জন্য ঋতুর মতন মেয়ের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কনস্টেবলের সাথে যাওয়ার আগে ঋতু নিজের ছেলেকে একবার প্রাণ ভরে দেখে নিল। ছেলেটা এখনো কাঁদছে, সালারের কন্দনরত গালে মুখে অজস্র চুমো খেলো। চুমো খেতে খেতে নিজেও এক পর্যায়ে কেঁদে ফেললো। ঋতুর হাত দুটো এখনো রক্তের ছিটে ফোঁটা দেখা যাচ্ছে। সে হাত দিয়ে নিজের হাতটা খামচে ধরে বলল, তোমাদের জীবনে আমার ছেলেটাকে একটা বোঝা হিসেবে দিয়ে গেলাম, তোমাদের দায়িত্ব একটু বেড়ে গেল নিধি। তোমার মেয়েটার সাথে আমার ছেলেটাকে একটু বড় করো। ওকে কখনো নিজের বাবা মার পরিচয় জানতে দেবে না। বলবে তুমি আর ভাইয়া ওর মা বাবা। একদম ভাইয়ার মতন করে ওকে মানুষ করবে। ওর শরীরে যতই ওর জানোয়ারের রক্ত থাকুক না কেন, তবু ওর শিক্ষায় যেন শুধুমাত্র ভাইয়ার বৈশিষ্ট্য থাকে। যদি কখনো এক মুহূর্তের জন্য বুঝতে পেরেছো ওর শরীরে থাকা নোংরা রক্তের বৈশিষ্ট্য ওর মাঝে দেখা যাচ্ছে, কোনো কিছু না ভেবে সেই মুহূর্তে ওকে গলা টিপে মেরে ফেলবে। আমি ওর মা হয়ে তোমাকে এই অধিকার দিয়ে গেলাম, তবু যেন ও কোনো মেয়ের জীবন নষ্টের কারণ না হতে পারে। অনিচ্ছা সত্য নিধি এবারে কেঁদে ফেললো। দুঃখে কেঁদে উঠে বলল, কেন করতে গেলে এমনটা? আমাদের কাছে চলে এলো তো পারতে, গনকে ফিরে দিত তোমাদের। আমি কি রাখতাম না? কোনো না কোনো একটা ব্যবস্থা নিশ্চয় হয়ে যেত। ঋতু আলতো এসে বলল, কষ্ট পাচ্ছ কেন? পৃথিবী থেকে একটা আবর্জনা দূর করেছি আমি। না জানি কত মেয়ের জীবন নষ্ট করত। ওর থাকার থেকে না থাকে ভালো। বাড়িতে ওর মা ছিল না, নয়তো ওনার সাথে একই কাজটা করার ইচ্ছে ছিল আমার। এই একটা আফসোসই থেকে গেল আমার। যদি ওনাকে একটা ভয়ানক মৃত্যু উপহার দিতে পারতাম আমি শান্তি পেতাম। সাবিত তো আর নিজে নিজে এমন তৈরি হয়নি, ওকে তৈরি করা হয়েছে। সাবিতকে যেভাবে ছুরি দিয়ে কোপাতে কোপাতে মেরেছি, ওনাকেও সেভাবে মারলে আমি শান্তি পেতাম। নিধি ভয় পেয়ে খানিকটা দূরে সরে দাঁড়িয়ে বলল, এভাবে কথা বলছো কেন? তুমি তো এমন ছিলে না। আবার মারলে তো মারলে, পালাতে পারলে না, থানায় কেন এলে? এখন তো তোমার শাস্তি হবে। আমি চাই আমার শাস্তি হোক। আমি নিজে প্রশ্রয় দিয়েছি ওকে, সবকিছু জেনে তারপরে জোর করে বিয়ে করেছি। এত বছর সবকিছু জানা সত্ত্বেও সংসার করেছি ওর সাথে। তার শাস্তি আমারও প্রাপ্য। আমারও অনেক দোষ আছে। আমার যদি এখন ফাঁসিও হয়ে যায়, তবু আমার আফসোস থাকবে না। মনে হবে একটা জানোয়ারকে পৃথিবী থেকে বিদায় করতে পেরেছি। এই পৃথিবীর মেয়েগুলো অন্তত একটা সাবিতের হাত থেকে রক্ষা পেয়েছে। 8 বছর পর। ঘড়িতে সকাল 6টার অ্যালার্ম দেওয়া, ঘড়িটা রাখা গহনের পাশে। অ্যালার্মের শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে গহনের ঘুমটা ভেঙে গেল। তাড়াহুড়ো করা অ্যালার্মটা আগে বন্ধ করলো। একবার উকি দিয়ে দেখলো যে নিধির ঘুম ভেঙেছে কিনা। ভাঙেনি ঘুম। একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে তাকালো ওদের দুজনের মাঝখানে ঘুমানো 4 বছরের যমজ ছেলে মেয়ে সামিরা সিমির দিকে। যাক, কারোর ঘুম ভাঙেনি। একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে গহন ধীরে ধীরে নেমে গেল বিছানা থেকে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে দেখলো নিধি বসে আছে বিছানার উপর। নিষেধ করছি না তোমায় এত সকালে উঠতে, যাও ঘুমাও। নিধি ঘুম ঘুম চোখে গহনের দিকে তাকিয়ে বলল, আপনার অফিস আছে? সালারা নম্রতার স্কুল আছে। এই দুটো কিছুক্ষণ পর উঠে ব্যাগ ব্যাগ শুরু করে দিবে।
তার আগে আমার রান্নাবান্না শেষ করতে হবে। আমার কি আর ঘুমানোর উপায় আছে? রান্নার জন্য তো লোক আছে। ওনার রান্না সালার আর আপনি খেতে পারেন না। আপনাদের জন্য আমায় আলাদা করে রান্না করতে হয়। আপনি তবুও খেতে পারেন, কিন্তু ছেলেটা আমার খেতে পারে না, কোনো অভিযোগও করে না। ওর জন্য রান্না করতেই হয় আমায়। যাই হোক, তাড়াতাড়ি গিয়ে নাস্তা বানাই, নয়তো এই দুটো যে কোনো সময় উঠে যাবে। নিধি নিজের কথাটা শেষ করলো কি করলো না, তার আগে ওর কানে বেশি হলো মেয়ের কান্নার কণ্ঠস্বর। গন তাড়াহুড়ো করে এগিয়ে এসে মেয়েকে কোলে নিল। চেষ্টা একটাই, যেন মেয়ের কান্নার শব্দে ছেলে না জেগে যায়। তবে শেষ রক্ষা হলো না, দুজনে উঠে গেল এবং ঘুম ভাঙার সাথে সাথে শুরু হয়ে গেল দুজনের আড়াআড়ি। কে আগে আব্বুর কোলে উঠবে সেই নিয়ে যুদ্ধ। গন শেষে বাধ্য হয় দুই ছেলে মেয়েকে একসঙ্গে কোলে নিল। নিধি এসবের মাঝে নেই। গ্রহণের দায়িত্বে ছেলে মেয়েদেরকে রেখে ও ঘর থেকে বেরিয়ে গেল। নাস্তা বানানো শেষে নিধি গেল নম্রতার ঘরে। নম্রতাকে ঘুম থেকে তুলে এবারে এলো সালারের ঘরে। নিধি সালারকে ঘুম থেকে টেনে তোলার সুযোগ হয় না। ছেলেটা প্রতিদিন আগে আগে ঘুম থেকে উঠে যায়। নিধি যখন ওর ঘরে আসে তখন থেকে ছেলেটা স্কুল ব্যাগ গোছাচ্ছে। আজও ঠিক তাই হলো। নিধিকে দেখে ছেলেটা একগাল হাসলো। নিধিও পাল্টা এসে ভিতরে এলো। তুমি প্রতিদিন ঠিক সময় কি করে ঘুম থেকে জেগে যা বলো তো বাবা? আমাকে একদিনও ডেকে তোলার সুযোগই দাও না। আমি তো অ্যালার্ম দিয়ে ঘুমোই আম্মু। নম্রতা তো অ্যালার্ম দিয়েই ঘুমায়, কিন্তু তাও দেখো ওকে ডেকে তুলতে আমার কত কষ্ট করতে হয়। কিন্তু আমার বাবাটা আমাকে দিয়ে একটু কষ্ট করায় না। কথাটা বলে সালারের কপালে একটা চুমু খেয়ে ওকে নাস্তার জন্য আসতে বলে নিধি ঘর থেকে বেরিয়ে যেতে ধরলে সালার ওর হাত টেনে ধরলো। নিধি থামতে সালার ইশারায় ওকে একটু নিচু হতে বলল। নিধি নিচু হতে সালার ওর কপালে হাত রাখলো। গত দুদিন নিধির বেশ জ্বর ছিল, গতকাল রাত থেকে একটু কমেছে, এখন আর একদমই নেই। আম্মু, জ্বর তো আর নেই, তুমি সুস্থ হয়ে গেছো। ছেলের কথা শুনে নিধি আলতো এসে বলল, হ্যাঁ বাবা, সুস্থ হয়ে গেছি, তুমি খেতে এসো। নিধির 4 ছেলে মেয়ে মিষ্টি জাতীয় খাবার খেতে খুবই পছন্দ করে। তাদের জন্য গতকাল রাতে একটু পায়েস রান্না করেছিল। সালার বাদে সবাই খেয়েছিল। নিধি সালারের অংশে পায়েসটুকু ফ্রিজে রেখে দিয়েছিল। সকালে নাস্তার সময় সালারকে সেটা দিল। সালারের পাশের চেয়ারে বসা নম্রতা সেই পায়েসটা দেখে আবদার করলো, আম্মু আমাকে দাও না, শুধু ভাইয়াকে দিলে যে। তোমারটা তো তুমি রাতে খেয়ে নিয়েছিলে মা, অল্প করে রান্না করেছিলাম, আবার অন্য কোনোদিন রান্না করে দিব। ভাইয়া খাক। নম্রতা কিছু বলল না, শুধু মুখটা গুমরা করে বসে রইল। তা দেখে সালার পাশে বাড়িটা নম্রতার দিকে বাড়িতে বলল, তুমি খাও নম্রতা, আমি খাবো না। নম্রতা সঙ্গে সঙ্গে একগাল হাসলো। একবারের জন্য আপত্তি জানালো না, তবে ব্যাপারটা নিধির মোটেই পছন্দ হলো না। সে পায়েসে বাড়িটা নিয়ে আবারও সালারের সামনে রেখে বলল, সালার, এটা তুমি খাও। নম্রতা দেখো, ভাইয়া তো ঝাল তরকারি এগুলো খেতে পারবে না, তাই ভাইয়া পায়েসটা খাক, তুমি অন্য কিছু খাও। নিধি বলল ঠিকই, তবে সালার রাজি হলো না একা একা খেতে। যেহেতু বোন বলেছে, তখন কি করে আর একা একা খায়। শেষে অর্ধেক অর্ধেক করে খেলো দুজনে। নিধি চুপচাপ সেখানে চিন্তিত মুখ ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। ওরা নিজেরা যদি ভাগ করে খেতে চায়, তুমি কেন এত চিন্তা করছো নিধি? হঠাৎ করে গহনে কণ্ঠটা পেতে খানিকটা চমকে উঠল নিধি। মুহূর্তের মাঝে আবার নিজেকে স্বাভাবিক করে নিয়ে খুব গভীর কোনো ভাবনায় নিমগ্ন হয়ে পড়ল। আমার খুব ভয় করে গহন, অন্য ছেলের দায়িত্ব নেওয়া খুব কঠিন। ভয় করে আমি না ওর সাথে কোনো অন্যায় করে বসি। ওর ভাগের প্রত্যেকটা জিনিস আমি ওকে গুছিয়ে দিতে চাই সব সময়। আমি চাই না আমার ছেলে মেয়ে ওর থেকে কোনো কিছু কেড়ে নিক। কে কিছু কেড়ে নেয় না। তোমার এত ভয় পাওয়ার প্রয়োজন নেই। তুমি খুব ভালো একজন মা, আর এটা সবাই জানে যে তুমি বাকিদের থেকে সালারকে বেশি ভালোবাসো। তাই চিন্তা করো না, তুমি আমার মায়ের মতন না, তুমি আলাদা। সত্যি বলছেন তো? আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি তো? আমার মাঝে আবার আপনার সৎ মাকে দেখা যায় না তো? আমি ওনার মতন হতে চাই না গহন। আমি সালারকে সত্যি খুব ভালোবাসি। বিশ্বাস করুন, আমি ওকে মন থেকে ভালোবাসি। আমার তো এই কথাটা মনেও থাকে না যে ও আমার নিজের ছেলে না। গহন আবারও নিধিকে আশ্বস্ত করে বলল, তুমি নিজের দায়িত্ব একেবারে ঠিকঠাক ভাবে পালন করো। তুমি যেমন একজন দায়িত্বশীল স্ত্রী, একজন দায়িত্বশীল মেয়ে, ঠিক তেমনই একজন দায়িত্বশীল মা। একটা পিচ্চি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছিলাম। দেখতে দেখতে তার সাথে আজ প্রায় 10টা বছর কাটিয়ে ফেললাম। আমি চোখের সামনে সেই পিচ্চি মেয়েটাকে বড় হতে দেখেছি। একসময় যার দায়িত্ব আমায় নিতে হয়েছিল, এখন সে পুরো সংসারের দায়িত্ব নিয়েছে। আমি তো ভেবেছিলাম আমাকে একা হাতে আমাদের 4 বাচ্চা আর তোমায় মানুষ করতে হবে। তবে যা বুঝলাম, আমার স্ত্রী এতটাই দায়িত্বশীল যে আমাকে সংসারের দিকে নজরে দিতে হয় না। আলতো আসলো নিধি। এতক্ষণে যেন নিশ্চিত হলো যে ও নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে। মনে যত দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হোক না কেন, একবার যদি ঘর একটু বোঝায়, তবে সবটা বুঝে যায়। কেন জানি এই মানুষটাকে ছাড়া নিধি সবকিছু জটিল লাগে। পুরো জীবনটাই অমীমাংসিত মনে হয়। যদি মানুষটা একবার শুধু হেসে একটু কথা বলে, নিধির মনে হয় পুরো দুনিয়া জয় করতে পারবে। কোনো কাজই আর তখন নিধির জন্য কঠিন থাকে না। কি অদ্ভুত, তাই না? কন খেতে বসলো।
গহনের দুপাশের চেয়ারে ওর দুই মেয়ে বসে। ওরা দুজন ব্যতীত আর কারো ক্ষমতা নেই সেখানে বসার। এদিকে সে রান্না করে চা বানাতে। গহন নিজের প্লেটে খাবার বেড়ে নিতে ধরলে নম্রতা ওকে বাধা দিয়ে বলল, আব্বু, আমি তোমার প্লেটে খাবার তুলে দিচ্ছি, তুমি বসে থাকো। নম্রতার মুখ থেকে কথাটা শুনে পাশ থেকে সিমি বলে উঠল, আব্বু, আমি তোমার প্লেটে খাবার তুলে দিব। সিমির কথায় নম্রতা আপত্তি জানিয়ে বলল, না, তুমি পারবে না, তুমি ছোট। নম্রতা ভীষণ শান্তশিষ্ট, নরম স্বভাবের, ভীষণ বুঝদারও মেয়েটা। সিমি আবার ঠিক উল্টো, মেয়েটা যেমন রাগ তেমনই জেদ। বলা যায় মায়ের মতন মাথা দু তিনটে বোধহয় তার কাটা রয়েছে। সেজন্যই তো নম্রতার কথা মোটে মানতে পারলো না। নিজে তার আব্বুর প্লেটে খাবার তুলে দেবে বলে কান্নাকাটি শুরু করতে লাগলো। শেষে বাধ্য হয়ে গহন দুজনকে দুটো প্লেটে খাবার বেড়ে দিতে বলল। নম্রতা দ্বারা যতটুকু গুছিয়ে সম্ভব ততটুকু গুছিয়ে খাবার বেড়ে দিল, কিন্তু সিমি সেভাবে গুছিয়ে দিতে পারলো না। কিছু খাবার প্লেটের উপরে পড়লো তো কিছু টেবিলে, তবুও গহন কিছু বলল না, শুধু মন ভরে দুই মেয়েকে দেখতে লাগলো। একটা সময় ছিল যখন গহনের প্লেটে খাবার তুলে দেওয়ার মতন কোনো মানুষ ছিল না। গুছিয়ে তো দূর, অগোছালো ভাবো কে খাবার বেড়ে দিত না, অথচ এখন ওর প্লেটে খাবার বেড়ে দেওয়ার জন্য কত তোড়জোড়। দুদিক থেকে দুজন দুটো প্লেটে খাবার তুলে দিচ্ছে। তাদের চেষ্টা আব্বুর প্লেটটা সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার। এই সবটাই নিধির জন্য সম্ভব হয়েছে। মেয়েটা সবসময় বাচ্চাদেরকে শেখায় যেন আব্বুর বেশি খেয়াল রাখে, আব্বুর বেশি যত্ন করে, আব্বুকে বেশি ভালোবাসে। ছেলেমেয়েরাও তাই শিখেছে। এরই মাঝে নিধি এলো সেখানে চা নিয়ে। একবার দেখে নিল আচ্ছকে দুই মেয়েকে। এই অল্প সময়ের মাঝে খাবার দাবার ফেলে টেবিলের অবস্থা একেবারে খারাপ করে ফেলেছে, বিশেষ করে সিমি। অন্যান্য সময় হলে নিধি এই আকামের জন্য বেশ গালি দিত মেয়েদের, ভালো মতো বকাবকি করতো। তবে যখনই ওদের দুষ্টুমিগুলো গনকে শান্তি দেয় তখনই নিধি আর কিছু বলে না। এই তো এখন আর নিধি গহনের চোখ দুটো দেখি বুঝতে পারছে মেয়েদের দুষ্টুমি পাগলামি দেখে গহন ঠিক কতটা শান্তি পাচ্ছে। সেজন্যই তো কিছু বলল না। ওদের খাওয়া দাওয়ার মাঝে কলিং বেল বেজে উঠলো। নিধি দরজা খুলতেই দেখলো সিনথিয়ার বাদল এসেছে। সিনথিয়ার কোলে ওর 6 মাসের ছেলে। 4 বছর হলো বাদলের সাথে ওর বিয়ে হয়েছে। বিয়ের দায়িত্বে ছিল গহন। নিজে বাদলকে সিনথিয়ার জন্য পছন্দ করেছে, নিজে বিয়ের প্রস্তাবও দিয়েছিল। সিনথিয়ার অতীত সম্পর্কে সবই জানিয়েছিল, বাদলের কোনো আপত্তি ছিল না। পরে পারিবারিকভাবে দুজনের বিয়ে সম্পন্ন হয় এবং সিনথিয়া জোর গলায় বলতে পারে ও সুখী, ভীষণ সুখী। গহন যেমন নিজে একজন চমৎকার মানুষ, ঠিক তেমনি ওর জন্য একজন চমৎকার জীবনসঙ্গীকে বেছে নিয়েছে। প্রায় সিনথিয়া আসে বাড়িতে। ও শ্বশুর বাড়িতে কেউ নেই, ওরা দুজন মাত্র মানুষ। বাদল তো অফিসে চলে যায়, একা একা, তাই বাড়িতে ভালো লাগে না। এখানে নিধিও বাড়িতে একা, ওর সাথে এসে একটু গল্প গুজব করলে ভালো লাগে। আজকে অবশ্য আরো একটা উদ্দেশ্য আছে আসার। সালমা বেগম ভীষণ অসুস্থ, ওনাকে দেখতে যাবে বিকেলে। গহনরাও যাবে, সেজন্য এই বাড়িতে চলে এসেছে। ভেবেছে ওদের সাথেই যাবে। দিদি তখন দুপুরে রান্না বান্নায় ব্যস্ত, দুপুরে বাদলও আসবে। জামাই মানুষটাকে তো একটু খাতির যত্ন করতে হবে। এমন সময় নিধির ফোন বেজে উঠলো। সামের ওকে ফোনটা দিয়ে গেল। নিধির ভাই কল করেছে। এখন আর নিয়াজ ছোট নেই, কলেজে পড়ে। নিধি ফোনটা রিসিভ করে ব্যস্ত গলায় বলল, হ্যাঁ বল নিয়াজ। আপু দেখো না, অনেকগুলো বাজার এসেছে আমাদের বাড়িতে। আম্মু বলছে তুমি নাকি কয়েকদিন আগে টাকা পাঠিয়েছিলে, এখন আবার এতগুলো বাজার কে পাঠালো এই নিয়ে চিন্তায় আছে। একবার বলছে ভুল ঠিকানায় চলে এসেছে, আবার ভয়ও পাচ্ছে কোনো কারণ ছাড়া। তুমি একটু কথা বলো তো। নিয়াজার থেকে নীলা ফোনটা কেড়ে নিয়ে কেমন যেন আতঙ্কিত গলায় বললেন, তুই আবার কেন বাজার করে পাঠিয়েছিস? এখানে তো কম টাকার বাজার নেই। মাছ মাংস শাকসবজি সব কিনে পাঠিয়েছিস। কিছুদিন আগে তো টাকা পাঠালি, এত টাকা পেলি কোথায়? চাকরি তো করিস না। ইস, জামাইকে আর কত জ্বালাবি। নিধি তৎক্ষণাৎ কোনো উত্তর দিল না। সত্যি বলতে নিধি কোনো বাজার করে পাঠায়নি। আর যেহেতু নিধি পাঠায়নি তার মানে নিশ্চয়ই গহনই পাঠিয়েছে। মাঝে মধ্যে এমন করে ছেলেটা। আজ তো ওদের বাড়িতে সাপ্তাহিক বাজার করে পাঠিয়েছে গহন, তাহলে তো আর কোনো সন্দেহই রইল না। তবে নীলাকে সেসব বলতে চাইল না। ওনারা ব্যাপারটাকে বড্ড অস্বস্তি চোখে দেখেন, ভাবেন জামের ঘাড়ে বোঝা হয়ে আছেন। তাই নিধি ওনাকে আশ্বস্ত করে বলল, আমি পাঠিয়েছি মা, আর কে পাঠাবে? কি দরকার ছিল? এখনো তো বাজার রয়েছে বাড়িতে, তো কি হয়েছে? আমি এখানে ভালো মন্দ খাবো আর আমার মা বাবা খাবে না? আর কে বলেছে আমি চাকরি করি না? হুম, পড়াশোনা শেষ করেছি আমি, গনে অফিসে চাকরি করি। নীলা রুষ্ট গলায় বললেন, এত চাপ দিস না জামাইকে, কি ভাববে বলতো? ওদিকে জামাইকে কতজনের দায়িত্ব সামলাতে হয়। তোর নিজের সংসার আছে, 4টে ছেলে মেয়ে আছে, আবার এদিকে আমাদের সংসার। কি দরকার ছিল আমাদেরকে ভাড়া বাড়িতে এনে তোলার? তোর বাবার চিকিৎসা, নিয়াজের পড়াশোনা, এত দায়িত্ব ছেলেটা একা কি করে পালন করে? উনি সব পারেন মা। আর বললাম তো এগুলো আমি পাঠিয়েছি। আমি চাকরি করি ওনার অফিসে, সত্যি বলছি। কত কাজ করে দেয় ওনাকে। চাকরি করিস তাহলে অফিসে যাস না কেন? আমি বাড়ি থেকে কাজ করি, যাকে বলে ওয়ার্ক ফ্রম হোম। শুন, আমি এখন রান্নায় ব্যস্ত আছি, তুমি নিয়াজকে জিজ্ঞেস করো, ও তোমাকে বুঝে দেবে এসব। এখন রাখছি। কথাটা বলে নিধি ফোনটা কেটে দিল। রান্না করতে করতে গহনের ভাবনায় ডুব দিল। কি অদ্ভুত একটা মানুষ, কি চমৎকার তার ব্যক্তিত্ব।
কি সুন্দর তার ভাবনাগুলো, কি মার্জিত তার আচরণ। স্ত্রীকে খুশি করার জন্য কত চেষ্টা তার, শুধুমাত্র স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য মানুষটা কত কিছুই না করে। কি অসম্ভব রকম ভালোবাসতে জানে মানুষটা। দিদি আজও ভেবে অবাক হয় যে এমন একটা চমৎকার মানুষকে এত সহজে কি করে পেয়ে গেল। শম্পা ডাকটা কানে যেতে শম্পা ঘাড় ঘুরিয়ে তাকালো। পিয়াল না, হ্যাঁ পিয়ালই তো। শম্পাকে নিচের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পিয়াল ভাবলো বোধহয় চিনতে পারেনি, তাই ভাবলো নিজের পরিচয়টা দেবে। আমি পিয়াল, চিনতে পারছো না? শম্পা গম্ভীর গলা উত্তরে বলল, না চিনতে পারার কি আছে, যাই হোক ডাকলে কেন? অনেকদিন পর দেখলাম, তাই ভাবলাম কথা বলি। শম্পা ব্যঙ্গাত্মক গলায় বলল, এত বছর পর কথা বলার ইচ্ছে হলো? কিন্তু কেন ইচ্ছে হলো? আমার সঙ্গে যেন কথা বলতে না হয়, যেন আমার মুখও দেখতে না হয়, সেই ব্যবস্থা তো নিজেই করেছিলে। পিয়ালে কেন যেন আজ কোনো ধরনের কোনো বাঘ বিতণ্ডা জড়ানোর ইচ্ছে হচ্ছে না। সত্যি অনেক বছর পরে পিয়াল আবার শম্পাকে দেখলো। ছেলেমেয়ে প্রায় ওর কাছে আসে। বলা যায় মাসের অর্ধেক দিন পিয়ালের কাছে থাকে, তো অর্ধেক দিন থাকে শম্পার কাছে। পিয়াল যখন ওদেরকে আনতে যায় তখন ঘরের ভেতরে ঢুকে না, শম্পা বাইরে বেরোয় না, তাই দেখা হয় না। আবার পিয়াল যখন রাখতে আসে তখনও দেখা হয় না। এই করে করে আজ অনেকগুলো বছর কেটে গেছে, কেউ কারো মুখ দেখেনি। শম্পার চেহারায় বয়স্কের ছাপ পড়ে গেছে। মেয়েটাকে দেখতে যতটা বয়স্ক মনে হচ্ছে ততটা বয়স এখনো হয়নি। গায়ের রং কালো হয়ে গেছে, চেহারাটা মলিন লাগছে দেখতে। পরনে কি সাধারণ একটা সেলার কামিজ, অথচ পিয়াল জানে শম্পা এত সাধারণ জামা কাপড় পছন্দ করে না। শম্পার একটু দামি জাঁকজমকপূর্ণ পোশাক পরতে ভালো লাগে। বাইরে বের হলে সাজগোজ করা ছাড়া বের হতো না, অথচ এখন বোধহয় ঠোঁটে বেসিন অব্দি লাগায়নি। না চাইতো পিয়ালের খারাপ লাগলো কেন যেন ওকে দেখে। এদিকে অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরও পিয়ালের থেকে কোনো উত্তর না পেয়ে শম্পা এবারে খানিকটা বিরক্তিকর গলায় বলল, কোনো দরকারি কথা আছে কি? না থাকলে আমি চলে যাব। অযথা চাকরি করছো কেন? আমি তো যথেষ্ট টাকা পাঠাই, স্বাচ্ছন্দ্যে চলে যাওয়ার কথা। বাড়িতে বসে সময় কাটে না, বিয়ে করতে পারতে, জীবনটা নতুন করে শুরু করতে পারতে। আমি অ্যাডজাস্ট করে থাকতে পারিনি, হয়তো অন্য কেউ পারতো। শম্পা অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল পিয়ালের দিকে, হঠাৎ করে আবার দু চোখে ক্রোধ ভর করলো। পিয়ালকে খানিকটা খোঁচা দিয়ে বলল, সবাই তোমার মতো স্বার্থপর হয় না। আমি আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে বিয়ে করতে পারিনি। সব থেকে বড় কথা, আমার চরিত্র তোমার মতো নোংরা না। আমার চরিত্র নোংরা? সংসার তো অনেকগুলো বছরই করেছো, তারপরে তুমি বলবে আমার চরিত্র নোংরা? শম্পা জোর গলায় বলল, হ্যাঁ তুমি চরিত্রহীন। যখন তোমার বিয়ের খবর শুনলাম তখন বুঝতে পারলাম কেন আমাকে ডিভোর্স দেওয়ার জন্য এত তাড়াহুড়ো লাগিয়েছিলে। পরকীয়ায় জড়ে ছিলে, তাই না? আমি নিশ্চিত হয়ে বলতে পারি পরকীয়ায় জড়ে ছিলে বলেই আমাকে ডিভোর্স দিয়েছিলে। ডিভোর্সের কারণ হিসেবে আমায় যে দোষগুলো দেখিয়েছিলে, আগে তো সেগুলো তোমার চোখে পড়তো না, হঠাৎ করে চোখে পড়লো। আর এমন ভাবেই চোখে পড়লো যে সরাসরি ডিভোর্স দিতে হলো। আমি এতটা বোকা নই পিয়াল। পিয়াল কেন যেন রেগে গেল না, হাসতো খানিকটা। ওকে হাসতে দেখে শম্পা কপাল কুঁচকালো। কিছু জিজ্ঞেস করার আগেই পিয়াল নিজ থেকে বলে উঠল, ঠিকই বলেছ, তুমি বোকা না, তুমি ভীতু। নিজের দোষ স্বীকার করার সৎ সাহস নেই। আমি পরে কে জ্বরে ছিলাম কি ছিলাম না সেই বিষয় নিয়ে আমি কিচ্ছু বলবো না, কারণ আমি খুব ভালো করে জানি তুমি নিজেই জানো আমার মতন মানুষ পরে কে জড়াবে কিনা। তবে একটা কথা বলি, দ্বিতীয় বিয়ে করার জন্য আমার কোনো আফসোস নেই। ভাগ্যিস আমি তাড়াতাড়ি সিদ্ধান্তটা নিয়েছিলাম। আমি মানসিকভাবে যেভাবে ভেঙে পড়েছিলাম, যতটা বিষণ্ণতায় ডুবে গিয়েছিলাম, আমার দিন যাপন করা খুব কঠিন হয়ে পড়তো। আলহামদুলিল্লাহ আমি একজন ভালো জীবনসঙ্গী পেয়েছি এবারে, যে আমাকে বুঝে, যে আমার পরিবারকে বুঝে, যার সত্যি সংসার করার ইচ্ছে আছে। কেন জানে পিয়ালের মুখ থেকে এই কথাগুলো শম্পা সহ্য করতে পারলো না। পিয়াল সুখে সংসার করছে, পিয়ালের দ্বিতীয় স্ত্রীর প্রশংসা এসব সহ্য হলো না। কেকে উঠে বলল, থাক আর বলতে হবে না, তোমার বইয়ের প্রশংসা শোনা বাদও আমার অনেক কাজ আছে। তুমি পরকীয়ায় জড়িয়েছিলে, এটাই সত্যি। পিয়াল এবার আলতো এসে বলল, মায়া হয় তোমার জন্য আমার। মাঝে এত বছর কেটে গেল তবু তুমি একটু বদলাতে পারলে না নিজেকে। পুরুষ মানুষ দ্বিতীয় বিয়ে করলেই বুঝি পরকীয়া হয়ে যায়? পুরুষ মানুষ স্ত্রীকে তালাক দিলেই তার কারণ পরকীয়া হয়ে যায়? সবার ক্ষেত্রে এই কারণটা সঠিক হয় না। কিছু কিছু মানুষ নিজের মানসিক শান্তির জন্য তালাক দেয়। ভালো থেকো, আসছি। কথাটা বলে পিয়াল চলে গেল সেখান থেকে। শম্পা কিছুক্ষণ তাকিয়ে রইল পিয়ালে যাওয়ার পথে। একটু পরে যখন ওর সামনে দিয়ে পিয়াল নিজে গাড়িটা নিয়ে চলে গেল তখন ধ্যান ভাঙলো। শম্পা নিজে খুব ভালো করেই জানে এই কথাটা যে ওদের ডিভোর্সের কারণটা পিয়ালের পরকীয়া ছিল না। শম্পা বুঝতে পারে ওর আচরণগুলো পিয়ালা সহ্যের সীমার বাইরে চলে গেছিল। তবে নিজের ভুলগুলো স্বীকার করার সৎসাহস শম্পার না কখনো ছিল, না আজ আছে, না কখনো হবে। সেজন্য নিজের মনকে সান্ত্বনা দিয়ে বারবার নিজেকে বোঝায় যে পিয়াল পরকীয়া জড়ে ছিল বলে ওকে তালাক দিয়েছে। শম্পার কোনো দোষ ছিল না সংসার ভাঙার পেছনে। নম্রতা আর শালার দুজনেই সালমা বেগমের ভীষণ প্রিয়। এরও কারণ আছে।
এই দুজনের মাঝে তিনি গহনের ছাপ দেখতে পান। দুজনে ওনাকে ভীষণ ভালোবাসে, সম্মান করে। তবে সামিরা সিমিকে তিনি খুব একটা পছন্দ করেন না, কারণ ওদের মাঝে তিনি নিজের বৈশিষ্ট্য বেশি দেখতে পান, যেমন চঞ্চল তেমনই দুষ্টু। সালমা বেগমের সাথে সম্পর্ক খুব একটা ভালো না। দুই নাতি নাতনিকে দেখে উনি ব্যস্ত হয়ে পড়লেন। অসুস্থ শরীরটা ওনার চাঙ্গা হয়ে উঠলো যেন। নাতি নাতির জন্য অনেক কিছু রান্না করে রেখেছিলেন, সেগুলো ওদের সামনে রেখে আবার রান্নাঘরে গেলেন কি যেন আনতে। নম্রতা নারিকেলের নাড়ু ভীষণ পছন্দ করে, সেই কথা খেয়াল রেখে সালমা বেগম নাড়ু বানিয়েছেন। নম্রতা নাড়ু তুলে মুখে দিতে ধরলে কর্ণর হাত ধরে আটকালো। নম্রতা ফেলফেল করে তাকিয়ে রইল ওর আব্বুর মুখের দিকে, জানার জন্য যে কেন ওকে আটকালো। গহন আবদারের কণ্ঠ নিয়ে মেয়েকে বলল, মা, আব্বুকে আগে খাইয়ে দিবে না? আব্বুরও তো ভীষণ পছন্দ নাড়ু, আগে আব্বুকে একটু খাইয়ে দাও। গহনে করা আবদারের নম্রতা ভীষণ খুশি হলো, গহনকে খাইয়ে দিল। বেশ খানিকটা সময় পর গহন যখন বুঝলো ওর কোনো সমস্যা হচ্ছে না, অর্থাৎ খাবার ঠিক আছে, তখন নম্রতাকে খেতে বলল। একটা স্বস্তির নিঃশ্বাস পেলে আবার নিজের জায়গায় বসলো গহন। পাশ থেকে নিধি ধীর গলায় বলে উঠলো, এমন কে করে? মা যদি দেখতেন কষ্ট পেতেন তো। সময় যেমন পাল্টায় ঠিক তেমনি মানুষও পাল্টায় গহন। কিন্তু যে অবিশ্বাস একবার তৈরি হয় তা সারা জীবন থেকে যায়। আর মানুষকে সত্যি বদলায়, অনেকেই বদলায়। আপনি দেখেন না মা নম্রতাকে কতটা ভালোবাসে। আর তাছাড়া সালারও তো খাচ্ছে, ওর জন্য তো মা আলাদা করে বানিয়েছে ওর পছন্দের খাবার। ও সাবিতেরই রক্ত, কিন্তু বাকি তিনজন যে আমার রক্ত নিধি। আর ভয় যে আমার এইখানেই। আড়াল থেকে পুরো বিষয়টা দেখলেন সালমা বেগম। তিনি আন্দাজ করতে পারলেন গহন কেন আটকে ছিল নম্রতাকে। তবে তিনি কষ্ট পেলেন না। আজকাল এসব হয়ে গেছে। তিনি বুঝতে পেরেছেন অতীতে যে পাপ করেছেন তার বোঝা থেকে আমৃত্যু টানতে হবে। একটা চেয়ার টেনে সেখানে বসে সালারকে নিজের কাছে টেনে নিলেন। সালা দেখতে একদম সাবিতের মতোই হয়েছে। ওর মুখের দিকে তাকালে তিনি যেন সাবিতকে দেখতে পান, খুঁজে পান তার মৃত ছেলেকে। মুহূর্তের মাঝে সালমা বেগমের চোখ দুটো ছলছল করে উঠলো। আদর করলেন সালারের মাথায় হাত বুলিয়ে দিয়ে। অবশ্যই একটা দরকারি কল আসায় গহন সেখান থেকে উঠে গেছে। চিন্তা পাশের ঘরে গেছে ছেলেকে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য। সেখানে তখন কেবল বাচ্চারা নিধি রয়েছে। সালারকে আদর করা শেষে সালমা বেগম খানিকটা গম্ভীর গলায় নিধিকে উদ্দেশ্য করে বললেন, আমার নাতির খেয়াল রাখো তো, তাকে শুধু নিজের ছেলে মেয়েদের পেছনে ব্যস্ত হয়ে পড়ে থাকো। নিধি রাগ করলো না, অবাক হলো না, কেননা ওনার সাথে দেখা হলে নিধিকে এগুলো জিজ্ঞেস করেন। ইশারায় সালারকে দেখিয়ে বলল, আপনার নাতিকে জিজ্ঞেস করুন না যে ওর আম্মু ওর সাথে কেমন ব্যবহার করে। সে তো গহনকে কেউ জিজ্ঞেস করলে বলতো আমি ওকে ভালোবাসি, ওর সাথে ভালো ব্যবহার করি। কিন্তু সত্যিটা তো আলাদা ছিল। আমি তো সালমা নই, তাই না মা? অবশ্য আমি আপনার কাছে আপনার নিজের থেকেও বেশি নিকৃষ্ট। একটা জিনিস কি ভেবে দেখেছেন? কি? নিধি হালকা হেসে বলল, আমি আর আপনি একই জায়গায় দাঁড়িয়ে থেকেও আলাদা। আপনাকে মানুষ করতে হয়েছে সতীনের ছেলেকে, যার ভালো থাকার উপর আপনার সংসার টাকা নির্ভর করেছে, যার যত্ন নেওয়ার জন্যই আপনাকে আনা হয়েছিল। বলতে পারেন সে ছেলে ভালো থাকা না থাকার সাথে আপনার সবকিছু জড়িয়ে ছিল, তবু আপনি তার যত্ন করেননি। অথচ আপনার নাতির দায়িত্ব নেওয়া বা না নেওয়ার সাথে আমার ভালো থাকা খারাপ থাকার কোনো সম্পর্ক নেই। কিন্তু তবুও ও আমার প্রাণ। ও যখন আমায় আম্মু বলে ডাকে আমার প্রাণটা জড়িয়ে যায়। আমার নম্রতার আগে ওর মুখে আমি আম্মু ডাক শুনেছি, হয়তো সেজন্য ওকে একটু বেশি ভালোবাসি। আপনি আপনার বাকি তিন ছেলে মেয়েকে প্রাণ ভরে ভালোবাসা দিল, গনকে কিচ্ছু দেননি। অথচ আমি আমার তিন ছেলে মেয়ের থেকে কোনো অজানা কারণে সালারকে বেশি ভালোবাসি। পরিস্থিতি একই, কিন্তু আমরা দুটো মানুষ ভিন্ন। গ্রুপের আজও আবার আমাকে নিকৃষ্টে প্রমাণ করতে চাইছো, তাই তো? নিধি দুদিকে মাথা নাড়িয়ে বলো, না মা, আপনার সাথে সমস্ত রাগ ক্ষোভের লেনা দেনা অনেক বছর আগে শেষ করে ফেলেছি আমি আমার দিক থেকে। আপনাকে নিকৃষ্ট প্রমাণ করার ইচ্ছে কখনই আমার ছিল না। আমি শুধু আপনাকে এতটুকু বোঝাতে চাইলাম, আপনি একসময় গহনকে যতটা কঠিন পরিস্থিতির মাঝে রেখেছিলেন, আজ আপনার জীবন, আপনার ছেলে মেয়েদের জীবন, তাদেরও ছেলে মেয়েদের জীবন তার থেকে অনেক বেশি কঠিন হয়ে উঠেছে। এই সবটাই বোধহয় আপনারই কর্মফল, এই সবটাই বোধহয় আপনার শিক্ষার ফল। কিন্তু তবুও আপনি এখন নিজের অপরাধ স্বীকার করতে চান না। আমাদের সামনে না হলেও একান্তে নিজের কাছে নিজে স্বীকার করুন, দেখবেন শান্তি পাবেন, বোঝাটা হালকা হবে। সালমা বেগমের ভেতরটা কেমন যেন নড়চড়ে উঠলো। আর কিছু বলতে পারলেন না নিধিকে। তার আগে সেখানে গহন এসে তাড়া দিল, যেতে হবে ওদের এখন। আজকাল আর গহন খুব একটা বেশি কথা বলে না সালমা বেগমের সাথে, আগের মতো সম্পর্ক নেই ওদের। তবে সম্মান যে করে না এমনটা না। ছেলে হিসেবে সালমা বেগমকে মা বলে ডাকার জন্য যতটা দায়িত্ব রয়েছে সব পালন করে। মাসে মাসে ঠিক সময় মতো ওনার খরচ পাঠিয়ে দেয়। শম্পাকে বলেছিল যে যদি চাকরি করার হয় তাহলে গহনে অবশ্যই চাকরি করুক, তবে শম্পা তাতে নারাজ। গহনের অনুগ্রহ গ্রহণ করতে সে রাজি নয়। যাওয়ার আগে গহন সালমা বেগমের দিকে এগিয়ে গেল। আসার পরে জিজ্ঞাসা করা হয়নি ওনাকে কেমন আছেন। এখন জিজ্ঞেস করলো গহন, শরীর ভালো আছে মা? সময়টা যদি কয়েক বছর আগে হতো তবে সালমা বেগম হয়তো অভিমান করে উল্টোপাল্টা কথা বলতেন, তবে আজ খুশি হলেন।
দেরিতে হলো জিজ্ঞেস তো করেছে। ভালো আছি বাবা। সারাদিন একা বাড়িতে কি করো? কতবার করে বলি আমার সাথে চলো। একবারে না থাকলে ঘুরে তো আসতে পারো। চলো আজ, ওখানে থাকলে ভালো লাগবে। একা একা থেকে এত অসুস্থ হয়ে পড়েছো তুমি। সালমা বেগম আজও রাজি হলেন না। মলিন এসে বললেন, আমার থেকে মুক্তি পাওয়ার জন্য শান্তির খোঁজে তোমরা যেখানে গিয়ে উঠেছিলে, সেখানে যদি গিয়ে আবার আমিই ঘর বাঁধি, তাহলে তো তোমাদের শান্তি রইল না। ওই বাড়িতে আমার কোনো জায়গা নেই। ওই বাড়িতে আমার কোনো ছোঁয়া নেই, কোনো কর্তৃত্ব নেই, আমার কোনো মূল্য নেই। ওই সংসারটা আমার না। আর যার সংসার, তার সংসারে গিয়ে আমার থাকার কোনো ইচ্ছে নেই। নিধি আর গহন দুজনে একযোগে দীর্ঘশ্বাস ফেললো। একদিনই সালমা বেগম গিয়েছিল ওদের বাড়িতে, তাও একটা কষ্ট নিয়ে ফিরে আসতে হয়েছিল গহনের অবিশ্বাসের জন্য। তারপর থেকে আর কখনো ওই বাড়িতে পা রাখেননি। কে আর জোর করলো না ওনাকে, বিদায় নিয়ে চলে গেল। সালমা বেগম তাকিয়ে রইলেন ওদের যাওয়ার পথে। বুকের ভেতরটা কেমন যেন খা খা করে উঠলো। একবার ভাবলেন তিনি গহনদের সাথে যাবেন, কিন্তু পরক্ষণে যখন মনে পড়লো ওই সংসারটা নিধির, ওই বাড়ির নিধির, ওই বাড়ির সবকিছু নিধির গোছানো, ঠিক তখনই ওনার যাওয়ার ইচ্ছাটা মনে গেল। কেননা এত বছরে তিনি নিধিকে কিঞ্চিত পরিমাণ ভালোবাসতে পারেননি, বরং তিনি আজও নিজের দুর্ভাগ্যের জন্য, তার শূন্য বাড়ির জন্য, গহনে তার প্রতি তৈরি হওয়া বিতৃষ্ণার জন্য নিধিকে দায়ী করেন। আর আমি তো তাই করে যাবেন। এত দেরি হলো কেন? আর ফোন বন্ধ থাকে কেন আপনার? জানেন না আমি চিন্তা করি। বাইরে হঠাৎ করে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। এর মাঝে হালকা ভিজে এসেছে। কিভাবে ভিজলো তা এখনো বলেনি। নিধি তখন ওকে চেয়ারে বসে শাড়ির আঁচল দিয়ে গহনের মাথা মুছে দিচ্ছে আর বকছে। গহন দু হাতে নিধির কোমর জড়িয়ে ধরে নিজের মাথা নিজের গায়ের সাথে এলিয়ে দিয়ে বলল, ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল, খেয়ালই করা হয়নি। তা কেন খেয়াল করবেন? সারাদিন তো শুধু কাজ আর কাজ। ল্যাপটপের ভেতর থেকে আপনাকে বিয়ে 10 বছরে টেনে বের করতে পারলাম না আমি। তাড়াতাড়ি জামা কাপড় বদলান, জ্বর এসে যাবে না হলে। কোনো আপত্তি জানালো না গহন। ঘরে এসে দেখলো তার ছেলে মেয়ে ওদের বিছানাতে ঘুমিয়েছে। বজ্রপাত হচ্ছিল বলে ভয় পাচ্ছিল, সেজন্য এখানে ঘুমিয়েছে। গহন তোয়ালেটা হাতে তুলে নিয়ে বলল, চালার তো ভয় পায় না। হ্যাঁ, ও ভয় পায় না, কিন্তু তিনজনকে এখানে ঘুমোতে দিলাম। ওকে আবার একা ওর ঘরে রাখতে মন সায় দিল না, সেজন্য ওকেও আজ এখানে ঘুমোতে বলেছি। ওকে একা রাখতে ভালো লাগে না আমার। গহন আর কিছু বলল না। আলতো এসে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে ঘরে নিধিকে পেল না। বারান্দায় উঁকি দিতে দেখলো সেখানে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। গহন গিয়ে পিছন থেকে দুই হাতে কোমর জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, কি হয়েছে? কিছু হয়নি, এমনিতে বৃষ্টি দেখছে। শরীর খারাপ না তো? না, খারাপ না, তবে একটু ক্লান্ত আর কি। গহনকে হঠাৎ করে উদ্বিগ্ন হতে দেখা গেল। সোজা হয়ে দাঁড়িয়ে নিধিকে নিজের দিকে ঘুরিয়ে বলল, ক্লান্ত তো আর এমনি এমনি লাগবে না, শরীর খারাপ তাই না? তুমি অসুস্থ অথচ আমাকে জানোনি কেন? আর আমি বুঝলাম না, আমি কি তোমাকে আর গুরুত্ব দিচ্ছি না আগের মতন? আমি কি কাজ বাচ্চাদের উপর নজর দিতে গিয়ে তোমার দিকে খেয়াল রাখছি না নিধি? নিধি হেসে ফেললো গহনের এমন পাগলামো দেখে। আলতো করে গহনের গালে হাত রেখে বলল, আপনি আমার খেয়াল রাখেন না, আমাকে গুরুত্ব দেন না, এই কথা আপনি নিজে বললো আমি বিশ্বাস করবো না গহন। সংসারে কাজ করতে হয়, 4টে বাচ্চা মানুষ করতে হয়, ক্লান্ত একটু হবই। যতই সাহায্যের জন্য মানুষ থাকুক না কেন, তবু আমার বাচ্চাদের দেখাশোনা তো আমাকেই করতে হবে। সংসার সামলাতে গিয়ে বোধ হয় তোমার স্বপ্ন পূরণ হলো না, তাই না? তোমার তো চাকরি করার ইচ্ছে ছিল, পড়াশোনা সেজন্য শেষ করলে। তোমার বাইরে থেকে পড়ার ইচ্ছে ছিল, চেয়েছিলাম তোমাকে পড়াবো, কিন্তু বাচ্চাদের জন্য সেটা আর হলো না। তোমাকে আমি নিজের একটা আলাদা পরিচয় বানাতে দিলাম না, তাই না? আমি তোমাকে সংসারের জালে বেঁধে ফেললাম। আমি বাকিদের মতনই ইসিকে বোধ হয় স্বাধীনতা দিতে পারলাম না। গণ পায়ে এই কথাগুলো বলে। আর সেই সময় তার চোখে মুখে কি তীব্র অপরাধবোধ ফুটে ওঠে, সেটা বলা বোঝানোর মতন না। তবে নিধির কাছে একটা কথাও সত্যি বলে মনে হয় না। তবে গহনকে সেভাবে কখনো বোঝানো হয়নি। ভাবলো আজ একটু ভালো মতো বোঝাবে। গহনকে জড়ে ধরে ওর বুকে নিজের মাথা রেখে বলল, আপনি আমাকে যা দিয়েছেন তা কোনো স্বামী হয়তো তার স্ত্রীকে দিতে পারেনি কখনো। জানেন, একটা মেয়ের পক্ষে সংসার সামলে, বাচ্চা কাচ্চা সামলে আবার চাকরি করা কতটা কষ্টের? জানেন, অধিকাংশ মেয়ে এত কষ্টের পরও চাকরি করতে চায়, কারণ তার স্বামী নামক মানুষটা থেকে হাত পেতে টাকা চাইতে আত্মসম্মানে লাগে। এত টাকা চাইলেও তার জন্য তাকে জবাবদিহি করতে হয়। মেয়েরা এত কষ্টের পরও চাকরি করে নিজের নিজের বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য, নিজের ইচ্ছেগুলো পূরণ করার জন্য। কিন্তু আমার তো এসব কোনো কিছুর জন্যই চাকরি করা প্রয়োজন হয়নি। আমি না চাইতে আপনি আমার সব ইচ্ছে পূরণ করে দিয়েছেন। বিশ্বাস করুন, যদি আপনার মতো স্বামী প্রত্যেকটা মেয়ে পায়, তবে হয়তো কেউ আর এত কষ্ট করে বাইরে চাকরি করতে যেত না। অধিকাংশ মেয়ে মন দিয়ে তাদের প্রিয় সংসার করত। প্রত্যেকটা মেয়ের দায়িত্ব যদি তাদের স্বামীরা ঠিকভাবে পালন করত, তবে অনেক মেয়ে বাইরে এই নোংরা সমাজের মাঝে নিজেকে বের করতে চাইতো না। কল সন্দেহ গলায় বলল, সত্যি সত্যি আমি তোমাকে বাধা দিইনি তো? নিধি জোর গলায় বলল, কখনোই না। আমার জন্য আপনি হলেন একটা খোলা আকাশ।
যেখানে আমি ডানা মেলে নিজে খেয়াল খুশি মতো উঠতে পেরেছি। আমি চাকরি করার জন্য মরিয়াছিলাম আমার বাবা মার দায়িত্ব নেওয়ার জন্য। আমার মনে হতো আমি নিজে যদি উপার্জন না করি আমার স্বপ্নকে পূরণ করবে না, কিন্তু আপনি তো আমার সেই সব ধারণা ভুল প্রমাণ করে দিয়েছেন। সত্যি, হ্যাঁ সত্যি, আমার মন ভোলানোর জন্য আপনারা অফিসে একটা চাকরি দিয়েছেন, অথচ কোনো কাজ না করে মাসে মাসে বেতন আমি ঠিকই পেয়ে যাই। এটা তো আপনার ভালোবাসা গহন। যে সম্মান রক্ষার জন্য আমি নিজের পায়ে দাঁড়াতে চাইতাম, তার থেকে অনেক বেশি সম্মান আপনি আমায় এমনিতে দিয়েছেন। আপনি আপনার স্ত্রীকে দিয়ে কোনো কষ্ট করাতে চান না, অথচ তার স্বপ্নগুলো নিজে কষ্ট করে ঠিক পূরণ করে দেন। থামলো নিধি। একটি বিরতি নিয়ে গহনকে আরো খানিকটা শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপনি কতটা ভালো মানুষ সেটা হয়তো আপনি বুঝতে পারেন না। আমি হয়তো আপনাকে বোঝাতে পারবো না। আপনি হলো স্বপ্নের মতন, সে স্বপ্নে কোনো বাধা থাকে না, কোনো দুঃখ কষ্ট থাকে না। আপনি হলো ম্যাজিশিয়ান, যে তার জাদুতে আমার পুরো জীবনটা বদলে দিয়েছে। শেষে দেখে নিধির গলাটা ধরে এলো। গন সেটা বুঝতে পারলো। মেয়েটাকে নিজের থেকে ছাড়াতেই দেখলো চোখ দুটো জলে টইটুম্বুর হয়ে উঠেছে। এবার গহন হাসলো মেয়েটা পাগলামি দেখে। মেয়েটা শুধু গহনকে বলে ম্যাজিশিয়ান, অথচ সে নিজে কত বড় ম্যাজিশিয়ান সেটা কি জানে? গহন নিধির জীবন কতটা বদলে দিতে পেরেছে সেটা জানে না, তবে নিধি গহনের গোটা জীবনটা বদলে দিয়েছে। তবে আপাতত আর এই সমীকরণে গেল না গহন। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মাঝে একটু ভিজলে হয়তো মনটা শান্ত হবে। চলো না নিধি, বৃষ্টিতে একটু ভিজি, অনেকদিন হলো ভেজা হয় না। নিধি ভাবো ভঙ্গিতে বলল, যাবো, কিন্তু বাচ্চারা যে নিচে একা, যদি উঠে আবার কান্নাকাটি করে? খুব বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট ভিজে চলে আসবো। কাঁদবে না ওরা? আর কিছু ভাবার প্রয়োজন মনে করলো না নিধি, রাজি হয়ে গেল। গহনকে আগে আগে যে যে বলল যে ও 1 মিনিটে আসছে। কেন বলল নিধি জানে না। চলে গেল ছাদে। ছাদে গিয়ে খোলা আকাশের নিচে দাঁড়াতে মুহূর্তের মাঝে পুরো শরীর ভিজে গেল নিধির। কিছুক্ষণের মধ্যে সেখানে গহন এলো। বৃষ্টির তেজ এতটা বেশি যে আস্তে ধীরে কথা বললে হয়তো শুনতে পাবে না গহন। সেজন্য নিধি একটু জোরেই বলল, কি করছিলেন নিচে? গহনের দুহাত তখন পিছনে। নিধির মনে হলে কিছু লুকানোর চেষ্টা করছে ওর থেকে। কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, কি লুকাচ্ছেন? দেখান দেখান। আসলে গহন লুকানোর চেষ্টা করছে না, হঠাৎ করে দেখে চমকে দেওয়ার ইচ্ছে ছিল। নিধি অধীর আগ্রহে অপেক্ষা করছে দেখার জন্য যে গহন কি এনেছে। একগুচ্ছ কদম ফুল এঁকে দিল গহন, যা দেখতে নিধির ঠোঁটে হাসি ফুটে উঠল। কদম ফুল কোথা থেকে পেলেন? আসার সময় রাস্তা দেখলাম কয়েকজন ছেলে পেলের হাতে, ওদের থেকে নিয়েছি। আর এই ফুল নিতে গিয়ে আপনি ভিজে গিয়েছিলেন, তাই না? গন এক হাতে মাথা চুলকে উপর নিচ শুধু মাথা নাড়ালো। এই কথাটা ভয়ে আগে বলতে পারেনি, এখন ভাবলো নির্ঘাত নিধি বকবে। তবে নিধি বকলো না, বরং ফিক করে হেসে হেসে বলল, 4 বাচ্চার বাবা হয়েও এখন আর প্রেম প্রেম ভাবটা আপনার যায়নি? তা হঠাৎ এই ফুল দেওয়ার জন্য কোনো কারণ লাগে নাকি? তা আবার নিজের প্রিয় মানুষকে, যে আমার জীবনটা ফুলের মতো সুন্দর করে তুলেছে, তাকে ফুল দেওয়ার জন্য কোনো কারণের প্রয়োজন হয় না। তবু একটা কারণ বলুন। ভালো লাগবে আমার, বলতেই হবে কারণ। হ্যাঁ বলতেই হবে। বৃষ্টির বেগ ততক্ষণে আরো বেড়েছে। গন এগিয়ে এসে নিধির ভেজা কপালে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে কদম ফুলগুলো নিজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই সমাপ্ত। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। এবং এরকম আর সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।